এবং শেষে তার একটা বিষয় যে জামাতের নারী কর্মীদের উপরে প্রায় যেটা বললাম প্রায় ৭২টি জায়গায় তাদেরকে হামলা করা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে জামাত যে নারীদেরকে কাজে লাগাচ্ছেন বা এটা যদি বলি যে নির্বাচন প্রচারণায় তাদেরকে মাঠে ছেড়ে দিয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি জামাতের ছিল কিনা? জি, এটা ঠিক। নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব জামাতের, এবং এখন একটু শক্ত হয়েছে। আপনারা দেখেছেন এখন প্রত্যেকটা টিমের সাথে পুরুষ সদস্যরা থাকছেন, এবং গতকাল সিইসিতে নারী সদস্যরা সহই অভিযোগ জানাতে গিয়েছেন, থানায় এফআইআর করা হচ্ছে। তবে এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা মজলুমকে কখনো প্রশ্ন করতে পারি না যে তোমাকে আক্রমণ করা হচ্ছে কেন। আমাকে তাকে প্রশ্ন করার উচিত যে আক্রমণ করছেন কেন। যেই দলটা নির্বাচনের আগেই বিরোধী পক্ষকে এইভাবে হ্যারাস করছে মুখের কথায়। আপনি জানেন মোশাররফ ঠাকুর নামে একজন বলেছেন যে নারী যারা মুখটুক ঢেকে রাখে তারা খারাপ পেশার নারী। আরেকজন বলেছেন যে আরেকজন মহিলা বলেছেন, তিনি আগে সংসদে ছিলেন, পাপিয়া। তিনি বলেছেন যে নারীকে যদি দেখেন আপনার বাসায় আসে 911 খবর দেন, ধরায় দেন। আরেকজন পুরুষ মানুষ বলেছেন আপনার ঘরে আসলে তাদের কাপড় খুলে রেখে দেন। তো এই কথাগুলো যারা বলছে, আমার মনে হয় এই প্রশ্নটা যতবার জামাতকে করা হচ্ছে যে আপনাদের মহিলাদেরকে কেন ছেড়ে দিয়েছেন, বের করেছেন, কাজে লাগাচ্ছেন, কিন্তু ততবার যে এই অত্যাচারগুলো করছে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে না। যার কারণে আমরা যখন অপরাধটাকে অপোনেন্ট মনে না করি, একটা দলকেই বারবার আক্রমণ করতে থাকি, তখন এই অপরাধী যারা তার আশকারা পায়, এবং এটা বাড়ছে এজন্য, এবং তাই না? এটার যে ব্যর্থতা এটা আসলে কার উপর পড়ে? এটা কি সরকারের উপর পড়ে না আসলে জি। যেই দলের কর্মীরা করছে? এই মুহূর্তে এটার ব্যর্থতার দায় নিতে হবে নির্বাচন কমিশনারকে। কারণ এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের, সাথে সাথে সরকার তো আছেই। এবং আমি এখানে একটা বড় দায়িত্ব দিব বা বড় দায় দিব মিডিয়াকে। মিডিয়া দীর্ঘ সময় ধরে দেখায় নাই, মিডিয়া দীর্ঘ সময় ধরে কাভারেজ দেয় নাই। আপনি দেখেন এই যে নারীদেরকে অত্যাচার করা হচ্ছে, এটার প্রতিবাদে বিক্ষোভ হলো, বিবৃতি হলো, এগুলো যত না হাইলাইট হচ্ছে, ওই দেখবেন শহীদ মিনারে ২ জন গিয়ে নাচানাচি করুক, তাদেরকে বেশি হাইলাইট করা হচ্ছে। হ্যাঁ? তো এই যে মিডিয়ার একটা সন্ত্রাস, আমি বলব এটা একটা নীরব সন্ত্রাস। এটাই কিন্তু আমাদের চোখে একজনকে অপরাধী বানায় যে আসলে অপরাধী না। আর যে আসলে অপরাধী তাকে ছাড় দিতে থাকে। তো এই দায়টা মিডিয়াকেও নিতে হবে। না, অনেক জায়গায় হামলা হয়েছে। আপনি বলছেন যে সরকারের দায় বা মিডিয়ার জি। এখানে তাদের সম্পূর্ণ দায়িত্ব তারা পালন করে নাই। তো হুম। সেক্ষেত্রে কোনো পদক্ষেপ কি সরকারের পক্ষ থেকে আপনারা পেয়েছেন বা কোনো? এখন পর্যন্ত না। কারণ প্রত্যেকটার পরে অভিযোগ করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় জানানোর চেষ্টা করেছি, যারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে ডেজিগনেটেড, তাদেরকে জানিয়েছি। বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল সংস্থাকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত এটার ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ভবিষ্যতে কাজ করার জন্য নারীদের জন্য এটা আসলে কতটুকু পরিবেশ বান্ধব হবে বলে মনে করছেন এই অবস্থার মধ্যে দিয়ে? সামনে নির্বাচন। জি। তো এর মধ্যে নারীরা কাজ করবে স্বাভাবিক এটাই। তো সেক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যাপারে কি ভাবছেন আপনারা আসলে? না, এটা আসলে খুবই আশঙ্কার বিষয়, এবং কিছু, কিছু জায়গায় ওরা সফলও হয়েছে বলা যায়। কারণ আপনি জানেন ৩১শে জানুয়ারি একটা বড় সমাবেশ হওয়ার কথা ছিল, যেটাকে স্থগিত করা হয়েছে। কারণ তার একদিন আগে শেরপুর ৩ আসনের যিনি জেলার দায়িত্বে আছেন তাকে হত্যা করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা শুধু এলাকার রাজনীতি না। এই ঘটনাটা ঘটার পরে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় বলেন, বিভিন্ন মিডিয়ায় প্রোগ্রামে বারবার এই হত্যার ঘটনাটাকে জাস্টিফাই করা হচ্ছে। যে উনি গেছে কেন ওখানে? এজন্যই তো মেরে ফেলেছে। একটা মানুষের রাজনৈতিক অধিকার, তার নাগরিক অধিকার, যে সে নিরাপদে চলাফেরা করতে পারবে, এবং কোনো জায়গায় রেস্ট্রিকশন না থাকলে সেই জায়গায় সে যেতে পারবে। তিনি একটা মিছিল নিয়ে যাচ্ছিলেন। তাকে তো কোনোভাবে তাকে দায় দেয় না, আপনি মরে গিয়েছেন এটার জন্য আপনি দায়ী। তাই না? তো তাহলে এই যে জাস্টিফিকেশন দেয়া হচ্ছে, তারা তো কিছুটা সফলও হয়েছে, তাই না? আমাদেরকে একটা বড় প্রোগ্রাম ক্যানসেল করতে হয়েছে। তো অবস্থা যদি আরও খারাপ হয়, হয়তো কিছু কার্যক্রম শিথিল হবে। আমাদেরকে অন্যভাবে কাজ করতে হবে। এটা বাস্তবতা। জি। জি, আপনার ৫ই আগস্টের পরে আপনি হচ্ছে অনেক জায়গায় কথা বলছেন, অনেক প্রোগ্রামে যাচ্ছেন, টেলিভিশনে কথা বলেছেন। সেক্ষেত্রে
আপনি ব্যক্তিগতভাবে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা, বা আসলে সেটা কি ব্যক্তিগত ধরনের? আচ্ছা, যেটা হচ্ছে কি যে একটা মানুষের চিন্তাভাবনা যেখানেই থাকুক, তার রাজনৈতিক চিন্তাভাবনাকে মানুষ যখন জানে, তখন অপোনেন্ট তাকে অপোজ করবে। এটা স্বাভাবিক। গণতন্ত্রে এটা স্বাভাবিক যে পক্ষ বিপক্ষ থাকবে। কিন্তু আপনাকে যদি আমি এখন আমার সোশ্যাল মিডিয়ার ইনবক্স দেখাই এবং আমার যাদেরকে ব্লক করতে হয়েছে এ পর্যন্ত, সেটা দেখাই যে এখানে ভয়াবহ একটা পরিস্থিতি। হ্যাঁ, এখানে আমাদের দেশের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কোনো রকম এডুকেশন ছাড়া, অ্যাওয়ারনেস ছাড়া একটা ডিজিটাল ডিভাইস নিজেদের হাতে পেয়ে যাই, এবং এখানে খুব সহজ টার্গেট হন নারীরা। এবং আমি বলবো যে এখানে শুধু আমি এটা টার্গেট হচ্ছি সেটা না, হ্যাঁ, সকল ধর্ম মতের নারীরাই টার্গেট হচ্ছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে অপরাধটাকে অ্যাড্রেস না করে এটাকে চালানো হচ্ছে দলের নামে। বিএনপি দেখবেন বা একটা বড় অংশ মানুষ সারাক্ষণ বলছে এই সবগুলো হচ্ছে জামাতের। আবার আমি যখন নিজে ফেস করি আমি দেখি যে জামাতের মানুষ হলে তো ভাই আর যাই হোক আমাকে বকা দিত না, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো না। তো ওই যে আমরা সমস্যাটাকে টার্গেট করি নাই, আমরা দলকে টার্গেট করেছি। তো আমরা আসলে এটার সমাধানে এখনও আসতে পারছি না। হ্যাঁ, তো এটা তো নেগেটিভ জিনিস। আর একটা পজিটিভ জিনিস হচ্ছে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মহিলারা আসলে মহিলাদের মুখ থেকে কথা শুনতে পছন্দ করেন। কারণ এখানে রিয়ালিটি বলেন, এখানে এক্সপেরিয়েন্স বলেন, আমার সাথে একজন মহিলারটা বেশি মিলবে, তাই তো? জি। তো এক্ষেত্রে আমি দেখেছি যে অনেকে কথাগুলো পছন্দ করেন, বলেন, এবং এটাও বলেন যে আপনি আরও কথা বলবেন, এই বিষয়ে কথা বলবেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং কৃতজ্ঞতার সাথে সেই মানুষগুলোকে স্মরণ করি, যারা আমাকে চেনেনও না, আমাকে জানেন না। হয়তো তার বোন বলেছে, হয়তো বা তার স্ত্রী বলেছে, এরকমও হয়। এমন পুরুষ মানুষও এসে আমাকে একটা টিপস দিচ্ছেন, একটা ট্রিক্স বলছেন। তো এই জিনিসটা আসলে চমৎকার।